আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের আবর্তন সম্পর্কে ভিডিও করে দেব। তোমরা আশা করি এটা আমার এই ফুল ভিডিও দেখলে খুব ভালো করে বুঝতে পারবা। এই আবর্তনটা এমন যে এই আবর্তন যদি একবার বোঝো তাহলে প্রতিবর্তন বা প্রতি আবর্তন এটাতেও তোমাদের কোনো রকম সমস্যা হবে না বুঝতে। তো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখবা। আর অনেকে বলছো যে ষষ্ঠ অধ্যায়ে তোমাদের সমস্যা, কিন্তু একবারে ষষ্ঠ অধ্যায় তো পুরো একটা ভিডিওতে দেওয়া যাবে না। এই জন্য আমি প্রথমে তোমাদেরকে আবর্তনটা দিই, তারপর নেক্সট ক্লাসে প্রবর্তন, তারপর হচ্ছে প্রতিবর্তন, তারপর সহানুমানের অধ্যায়টি আমি মানে টপিক্সটা দিয়ে আমি শেষ করে দেব। তো প্রথমে আমি তোমাদেরকে হচ্ছে বলি এই যে আবর্তন, এই আবর্তনটা কাকে বলে। আমি তোমাদেরকে এখন বলি, তোমাদেরকে যখন আমি উদাহরণ দেবো তখন তোমরা এই জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে সূত্র বলবো, তারপরে নিয়মটা বলবো, বললে তারপরে তোমাদেরকে আমি বোর্ড কোশ্চেন কিছু দেখাবো, ঠিক আছে? তাহলে হয়তো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথমে হচ্ছে আবর্তন। আবর্তনটা কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধি, এটা কিন্তু এই আবর্তন, এটা কিন্তু অমাধ্যম অবরোহ মানে অমাধ্যম অনুমানের একটা প্রকারভেদ, ঠিক আছে? মনে রাখবা, অমাধ্যম অনুমানের প্রকারভেদ হচ্ছে আবর্তন, প্রবর্তন এবং প্রতি আবর্তন, ঠিক আছে? তাহলে যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে মানে নিয়ম মেনে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ গড়ে। মনে করো প্রথমে একটা আশ্রয় বাক্য, সে আশ্রয় বাক্যটার যে বিধেয় পদ সেটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে, আর যে উদ্দেশ্য পদ থাকে সেটা হচ্ছে সিদ্ধান্তের বিধেয় পদ হবে, ঠিক আছে? আবার প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের, দেখো বিধেয় পদ বসিয়ে গুণ সংযোজন অপরিবর্তিত রেখে, গুণ সংযোজন কোনটা? ওই যে হয় নয় এগুলা, এই জিনিসগুলো অপরিবর্তিত থাকবে রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে আবর্তন বলা হয়, ঠিক আছে? তাহলে যে অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হিসেবে গড়ে ওঠে এবং প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে গড়ে ওঠে, আর গুণ সংযোজন অপরিবর্তিত থাকে, এটাকে বলা হয় হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে আবর্তন, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে এপাশে দেখাই, এই যে এইটা দেখলে তোমরা একদম ভালো করে বুঝতে পারবা। এই দেখো, যেমন আমি বলছি যে সকল মানুষ হয় দ্বিপদজীব, ঠিক আছে? সকল মানুষ হয় দ্বিপদজীব। তাহলে আমি এইটা হচ্ছে আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য। আর এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে সিদ্ধান্ত। এই দেখো, তাহলে প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ কোনটা? তোমরা যদি দেখো যে প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ হচ্ছে এটা সকল মানুষ, উদ্দেশ্য। আর এই যে দ্বিপদ এটা হচ্ছে কি? বিধেয়। আর এই যে হয়, এই হয়টা হচ্ছে কি? সংযোজক, সংযোজক, ঠিক আছে? এই যে এখানে যে হয়টা এটা হচ্ছে তোমার সংযোজক, আর হচ্ছে এটা হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়। তা আর এই পুরা এইটাকে বলা হবে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে? তাহলে প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটা, প্রধান আশ্রয় বাক্যের বিধেয় যে পদটা থাকবে সেইটা হবে কি? সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। যেমন আমি বলছি যে সকল মানুষ হয় দ্বিপদজীব, তাহলে দ্বিপদজীব এটা হলো বিধেয় পদ, এটাকে আমি সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহার করব। এই যে দ্বিপদজীব, এখন আমি তো বলতে পারবো না সকল দ্বিপদজীব, তাই না? আমি বলবো যে কিছু দ্বিপদজীব। যদি আমি বলি যে দ্বিপদজীব, সকল দ্বিপদজীব জীব, এটা যদি আমি বলি তাহলে কিন্তু নিয়ম লঙ্ঘন হবে। আমি যখন তোমাদেরকে নিয়ম বোঝাবো তখন তোমরা এটা ভালো করে বুঝতে পারবা। কিছু মানে কি? এটা অব্যাপক হিসেবে ব্যবহৃত হলো। তাহলে দ্বিপদজীব, কিছু দ্বিপদজীব, এই দেখো সংযোজক যেটা সেটা কিন্তু একই থাকলো। আশ্রয় বাক্যেও হচ্ছে কি? এই যে আশ্রয় বাক্যেও হচ্ছে হয় আছে এবং হচ্ছে সিদ্ধান্তেও হয় আছে, ঠিক আছে? তারপরে কি করবা?
বিধেয় পদটাকে উদ্দেশ্য করলা, সংযোজক ঠিক রাখলা, এরপরে তোমার হচ্ছে উদ্দেশ্য পদ। এখন সকল মানুষ, এখন সকল মানুষ তো আর এই পাশে দিতে পারবা না, তাই এখানে এখানে কি ব্যবহৃত হবে, মানুষ। তোমাদেরকে নিয়মটা বলে দিলে তোমরা আরও ভালো করে বুঝবা। তাহলে আমি কি করলাম, প্রধান আশ্রয় বাক্য থেকে উদ্দেশ্য বিধেয় পদটাকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ বের করলাম, বানাইলাম। তারপর হয় সংযোজককে আমি অপরিবর্তিত রাখলাম এবং প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদকে আমি বিধেয় পদ বানাই দিলাম। ঠিক আছে, এই যে পুরার জিনিসটা, এইটাকেই বলা হয় কি, আবর্তন। আবর্তন, এই যে এই পুরাটাই হচ্ছে কি আবর্তন। এখন যদি তুমি তোমাকে বলে আবর্তন কাকে বলে, তাহলে তুমি কি বলবা, আবর্তন মানে হচ্ছে খুব ইজি। তুমি এই যে তোমার এই যে যে কি বলে এটা, উদাহরণ দেখেই তুমি সহজেই কিন্তু তোমার কিন্তু বুঝতে হয়ে যাওয়ার কথা, যে যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে প্রধান আশ্রয় বাক্যের এই যে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়। আর হচ্ছে গুণ সংযোজন, এই যে এটা হলো গুণ আর গুণ সংযোজন, ঠিক আছে, হয়, এইটা অপরিবর্তিত থাকে, তাকেই আবর্তন বলে। একদম সিম্পল, শেষ। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু বুঝে গেলা যে আবর্তন কাকে বলে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি আবর্তন, মানে এ আবর্তন করলে কি হয়, আই আবর্তন করলে কি হয়, ই আবর্তন করলে কি হয়, ও আবর্তন করলে কি হয়, এটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে রুলসটা দিয়ে দিই, নিয়মটা দিয়ে দিই, এই আবর্তনের নিয়মটা আগে দিয়ে দিই, কেমন? ওকে, এই যে দেখো, আবর্তনের নিয়ম হচ্ছে কয়টি, 4টি। ঠিক আছে, আবর্তনের নিয়ম কয়টি, 4টি। আবর্তনের প্রথম নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। ঠিক আছে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, আর আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। এই যে আমি যেটা এখানে করলাম, যে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের হচ্ছে উদ্দেশ্য পদ হবে এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। এরপরে আসবে হচ্ছে গুণ এবং সংযোজক অপরিবর্তিত থাকবে। এই যে গুণ এবং সংযোজক কি অপরিবর্তিত থাকলো, তাহলে তোমাদের কিন্তু 3টা রুলস কিন্তু মুখস্থ হয়ে গেল। আবর্তনে যদি এখন রুলস আসে তোমাদের হচ্ছে খ নাম্বারে বা গ নাম্বারে যদি আসে, তাহলে কিন্তু তোমরা এটা লিখে দিতে পারবা। ঠিক আছে, আবর্তনের সংজ্ঞাটা বুঝতে পারলে, উদাহরণ বুঝতে পারলে তোমার এগুলো একদম ইজি হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে 4 নাম্বারটা এখন একটু মুখস্থ রাখতে হবে এবং 4 নাম্বারটা জানতে হবে। সেটা হচ্ছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। বুঝতে পারছো? আমি তোমাদেরকে এর আগে আমি তোমাদেরকে একটা মনে হয় দিছিলাম, এই যে তোমাদেরকে আমি এইটা দেখাইছিলাম যে এ যুক্তিবাক্য ব্যাপ্য অব্যাপ্য, ই যুক্তিবাক্য ব্যাপ্য ব্যাপ্য, আর আই যুক্তিবাক্য অব্যাপ্য অব্যাপ্য, আর ও যুক্তিবাক্য ব্যাপ্য অব্যাপ্য ব্যাপ্য। ঠিক আছে, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে এ যুক্তিবাক্য যদি আমি করি, তাহলে এ যুক্তিবাক্য ব্যাপ্য আর অব্যাপ্য। এখন আমি এ যুক্তিবাক্যটাকে যদি হচ্ছে এ যুক্তিবাক্যের বিধেয় কি অব্যাপ্য, এই বিধেয়টাকে যদি হচ্ছে আমি সিদ্ধান্তে উদ্দেশ্য পদে আনি, তাহলে কিন্তু সেটা হচ্ছে তোমার অব্যাপ্যই থাকতে হবে, সেটা কিন্তু ব্যাপ্য হওয়া যাবে না। যদি ব্যাপ্য হয় তাহলে কিন্তু নিয়ম লঙ্ঘন হয়ে যাবে। তো এখন দেখো এখানে এই যে বিধেয় পদ অব্যাপ্য, তাহলে এই অব্যাপ্যটাকে তো ব্যাপ্য করা যাবে না, তাহলে আমার কি করতে হবে, ব্যাপ্যই রাখতে হবে। তাহলে ব্যাপ্য করতে হলে হয় আমি আই যুক্তিবাক্য ব্যবহার করতে পারবো, নাহলে আমি ও যুক্তিবাক্য ব্যবহার করতে পারবো। আর এই দুটার উদ্দেশ্য অব্যাপ্য আছে। ই পারবো না কেন, কারণ ইতে ব্যাপ্য আছে। আমরা তো জানি যে অব্যাপ্য থেকে ব্যাপ্য আসা যাবে না, অব্যাপ্য পদ এখানে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আমি কি পারবো, হয় পারবো আই, নাহলে পারবো হচ্ছে ও যুক্তিবাক্যকে, মানে এ যুক্তিবাক্যকে আবর্তন করে আমি হয় আই এ আনতে পারবো, নাহলে ও এ আনতে পারবো। তাহলে আমি কি করতে পারবো, আই নিতে পারবো অথবা ও নিতে পারবো। কিন্তু এখানে এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমার এখন এখানে 3 নাম্বার একটা রুলস আছে। এই যে গুণ হচ্ছে আমার থাকবে, গুণ সংযোজক অপরিবর্তিত থাকবে। তাহলে এ যুক্তিবাক্যে কি আছে, এ যুক্তিবাক্যে হয় আছে, কিন্তু ও যুক্তিবাক্যে কিন্তু হয় থাকে না, ও যুক্তিবাক্যে কিন্তু নয় থাকে। তাহলে এই যে, তাহলে ও যুক্তিবাক্যটা কিন্তু হবে না। ও যুক্তিবাক্য হবে না কেন, কারণ হচ্ছে ও যুক্তিবাক্যে নয় আছে।
তাহলে আমার এ যুক্তিবাক্যকে আবর্তন করলে কি হবে, আই যুক্তিবাক্য। তোমাদের এই জিনিসটা যাদের মুখস্থ থাকবে তাদের ওই আবর্তনে খুব একটা ঝামেলা হবে না, নিয়ম বললে হয়ে যাবে। আর এইটা তোমার অবশ্যই মুখস্থ রাখবা এবং বুঝে বুঝে পড়বা, ইনস্ট্যান্ট যখন ওটা পড়বা তখনও পড়বা, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে, মনে করো এই যে আমি কিন্তু এখানে এই যে এ যুক্তিবাক্য থেকে আমি যখন আমি করছি, আবর্তন করছি, তখন আমি কি পাইছি, আই যুক্তিবাক্য। তাহলে চলো আমরা এখন দেখি যে আমরা কোন যুক্তিবাক্য থেকে কোন যুক্তিবাক্য পাবো। এই যে আমি যদি হচ্ছে এ যুক্তিবাক্যকে আবর্তন করি তাহলে আমি পাবো হচ্ছে আই যুক্তিবাক্য। আমি যদি আই যুক্তিবাক্যকে আবর্তন করি তাহলে আমি পাবো আই যুক্তিবাক্যই। আমি যদি ই যুক্তিবাক্য আবর্তন করি তাহলে আমি ই যুক্তিবাক্যই পাবো। আর ও যুক্তিবাক্যে ও এর কোনো আবর্তন হয় না, ও এর কোনো আবর্তন হবে না। কেন হবে না সেটা আমি বলতেছি। কেন হবে না, এই যে 4 নাম্বার নিয়ম যেটা, এটা হচ্ছে এ লঙ্ঘন করে, ঠিক আছে, এই জন্য হবে না, এর আবর্তন হয় না, এই 3টার আবর্তন হয়। এখন আমরা এ যুক্তিবাক্য থেকে কেন আই যুক্তিবাক্য আবর্তন হলো সেটা তো আমরা জানলাম, ঠিক আছে। এখন আমরা দেখব যে আই যুক্তিবাক্য কেন অন্য কোনোটা হবে না, কেন শুধুমাত্র আই যুক্তিবাক্য আবর্তন করলে আই যুক্তিবাক্যই পাওয়া যায়, আর ই যুক্তিবাক্যকেও কেন আবর্তন করলে শুধু ই যুক্তিবাক্যই পাওয়া যায়, অন্য কোনো বাক্য পাওয়া যাবে না, কেন, এটা আমি এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে আবার দেখি, তাহলে আমরা দেখলাম এ যুক্তিবাক্য ভাঙলে নিয়ম লঙ্ঘন হবে, যার কারণে আমরা আই যুক্তিবাক্য ছাড়া আর কোনো যুক্তিবাক্যই আমরা বসাইতে পারবো না সিদ্ধান্তে, মানে আবর্তন করতে পারবো না, আর পাবো না আর কি। এই যুক্তিবাক্যকে আবর্তন করলে শুধুমাত্র আই যুক্তিবাক্যই পাওয়া যাবে, আর কোনোটাই পাওয়া যাবে না। কিন্তু আবার আই যুক্তিবাক্যকে যদি আমি আবর্তন করি তাহলে আমি আই যুক্তিবাক্যই আমাকে বসাতে হবে একটা, কারণ কেন, কিন্তু আই যুক্তিবাক্যের কি উদ্দেশ্যপদ হচ্ছে অব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে কি অব্যাপ্য। এখন আমি যদি আই যুক্তিবাক্য থেকে এ যুক্তিবাক্য করতে চাই তাহলে আমার অব্যাপ্য, এই যে অব্যাপ্য, এই অব্যাপ্য আমার কি হয়ে যাবে, ব্যাপ্য। এ যুক্তিবাক্য তো ব্যাপ্য, তাহলে ব্যাপ্য হয়ে যাবে। তাহলে আমার 4 নাম্বার নিয়মে কি বলছিল যে সিদ্ধান্ত পদের কোনো অব্যাপ্য পদ, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তের ব্যাপ্য হতে পারবে না, তাহলে এটা ব্যাপ্য হতে পারবে না, সিম্পল। তাহলে এটাও হবে না, তাহলে এটাও আমার ক্যান্সেল। তারপর হচ্ছে আই যুক্তিবাক্য আমার হচ্ছে ই যুক্তিবাক্য হবে না, কিভাবে, কারণ এই যে ই যুক্তিবাক্য তো দুটাই ব্যাপ্য, তাহলে আমি অব্যাপ্য থেকে তো ব্যাপ্যতে যাইতে পারবো না, তাহলে এটাও ক্যান্সেল। আবার ও যুক্তিবাক্যেও সেম, এখানে কি ব্যাপ্য আছে, তাহলে অব্যাপ্য থেকে ব্যাপ্যে যেতে পারবো না, এটাও ক্যান্সেল। তাহলে আই যুক্তিবাক্যকে ভেঙে শুধুমাত্র আই যুক্তিবাক্যই করতে পারবো। এখন আমি এটা তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে এখানে দেখো, কিছু ফুল হয় লাল, আবার আমি লিখছি হচ্ছে কিছু লাল হয় ফুল, ঠিক আছে। তাহলে কিছু ফুল হয় লাল, তাহলে কিছু ফুল, এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হলো আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে সিদ্ধান্ত। এখন আমি কি করলাম, এটা কি আই যুক্তিবাক্য, ঠিক আছে। এই যে কিছু আছে প্লাস কি আছে, হয় আছে, তাহলে এটা কি যুক্তিবাক্য, আই যুক্তিবাক্য। কিছু থাকবে হয় থাকবে, আই যুক্তিবাক্য। কিছু থাকবে হয় থাকবে, আই যুক্তিবাক্য, ঠিক আছে। আবার কোনো থাকবে নয় থাকবে, ওটা ই যুক্তিবাক্য। আচ্ছা, ওটা আমি পরে আসতেছি। তাহলে এটা হচ্ছে আই যুক্তিবাক্য। এখন আই যুক্তিবাক্যকে আমি যদি ভাঙি, এই যে লালটাকে আমি বিধেয় পদ, এটা লালটা হচ্ছে কি বিধেয় পদ, এই বিধেয় পদটাকে আমি সিদ্ধান্তে কি নিয়ে আসবো, নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো, মানে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহার করব। তাহলে কিছু ফুল, এটাও কিন্তু আই যুক্তিবাক্য অবশ্যই, কিছু ফুল। তারপর আমার এটা অপরিবর্তিত থাকবে, থাকার পর এখানে এটা হচ্ছে কিছু ফুল, এই ফুলের কিছু জায়গায় শুধু ফুলটা যাবে, এই ফুল হচ্ছে উদ্দেশ্য পদ হিসেবে বসলো। তাহলে দেখছো এটা কিন্তু কোনো নিয়ম লঙ্ঘন হলো না, আবার ফির হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলো, প্লাস কোনো আর কি থাকলো না। তো এই জন্য আই যুক্তিবাক্য আই যুক্তিবাক্যই হবে, আই যুক্তিবাক্যকে আবর্তন করলে আই যুক্তিবাক্যই হবে। এরপর আসা হচ্ছে ই যুক্তিবাক্য। ই যুক্তিবাক্যেও সেম কেস। এই যে দেখো এখানে হচ্ছে ই যুক্তিবাক্য কিন্তু নয় কথাটা ব্যবহার আছে। আমি যদি তোমাদেরকে দেখাই যে এই যে এই সাইডে দেখতে পারো যে কোনো মানুষ নয় দেবতা, এখানে নয় কথাটা উল্লেখ আছে। তাহলে অবশ্যই এ যুক্তিবাক্য ইকে আবর্তন করলে এ যুক্তিবাক্যও হওয়া সম্ভব না, আই যুক্তিবাক্যও হওয়া সম্ভব না, যেহেতু সংযোজকের কোনো পরিবর্তন হয় না।
তাহলে 9 থাকলে 9ই হতে হবে। তাহলে 9 থাকলে আমি 9 হলে আমার আবর্তন করলে আমি শুধুমাত্র ও যুক্তি বাক্য বা ই যুক্তি বাক্য নিজেই হতে পারবে, বাদ বাকি কিন্তু আর কোনোটা হইতে পারবে না। কিন্তু ও যুক্তি বাক্য তো আবর্তনই হয় না, ও যুক্তি বাক্য কিছুই সম্ভব না। ও যুক্তি বাক্য এই যে অব্যাপ্য কি জানি ব্যাপ্য পদটাকে এর সামনে একদম অব্যাপ্য করে দিবে, এই জন্য মানে ও যুক্তি বাক্যও সম্ভব না। তাই ই যুক্তি বাক্য ই যুক্তি বাক্যকে আবর্তন করলে ই যুক্তি বাক্যই হবে। বুঝতে পারছো? এই যে যেমন কোনো দেবতা নয় মানুষ, আমি তোমাদেরকে এটাই বলি, কোনো দেবতা নয় মানুষ। কোনো দেবতা নয় মানুষ। এখানে কোনো দেবতা এটা হচ্ছে উদ্দেশ্য, আর মানুষ এটা হচ্ছে বিধেয়। তাহলে এখন এটার আবর্তন কি হবে? কোনো মানুষ নয় দেবতা। সিম্পল হয়ে গেল, ই যুক্তি বাক্য থেকে ই যুক্তি বাক্য। ঠিক আছে, এই যে ই যুক্তি বাক্য থেকে কি আসলো? ই যুক্তি বাক্যই আসলো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি দেখাই ও যুক্তি বাক্যের আবর্তন হয় না কেন। এই তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসবে, ঠিক আছে? এটা কিন্তু প্রতি বছরই আসে, এই ও যুক্তি বাক্যের, এটা তোমাদের প্রতি বছর আসে। আমার মনে হয় যে তোমাদের এইবারও আসবে যে ও যুক্তি বাক্যটা আসলে আবর্তন হয় না কেন। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি, তোমরা দেখো। এই যে দেখো যে ও যুক্তিবাক্যের আবর্তন হয় না কেন। ও যুক্তিবাক্যকে যদি আমি আবর্তন করি তাহলে আমার চতুর্থ নিয়ম লঙ্ঘন হবে। দেখো এপাশে চতুর্থ নিয়ম কি ছিল? এপাশে চতুর্থ নিয়ম ছিল আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। কিন্তু এই দেখো আমি হচ্ছে ও যুক্তি বাক্যকে আমি আবর্তন করছি, কিছু মানুষ নয় ব্যবসায়ী। ঠিক আছে, এটা হচ্ছে ও যুক্তি বাক্য। এটা কি যুক্তি বাক্য? এটা হচ্ছে ও যুক্তি বাক্য। এখন এই ও যুক্তি বাক্যকে যদি আমি আবর্তন করি তাহলে হবে কিছু ব্যবসায়ী নয় মানুষ। এখন দেখো এখানে কিছু মানুষ, এটা কিন্তু অব্যাপ্য একটা পদ, কিছু মানুষ অল্প মানুষকে বুঝাইছে। কিন্তু এটা যখন আমি আবর্তন করলাম তখন এই উদ্দেশ্য পদটা যখন বিধেয় পদে আসলো তখন এটা হচ্ছে ব্যাপ্য হয়ে গেল, এখানে শুধু মানুষ বসলো এবং এটা কি হলো? ব্যাপ্য হলো। কিন্তু নিয়মে কি বলা আছে যে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না। তাই এটা চতুর্থ নিয়ম লঙ্ঘন করছে, তাই এটার আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, আমি তোমাদেরকে নোট খাতায় যতগুলো আর কি করাইছি দেখাইছি, আশা করি ওগুলা যদি তুমি একদম লাইন বাই লাইন মুখস্থ করো আমার এই ভিডিও দেখার পর ওগুলো যদি মুখস্থ করো তাহলে আর কিছু লাগবে না। দেখো তোমাদেরকে এখানে হচ্ছে 16 নাম্বার যে হচ্ছে কোশ্চেনটা, এটা আমি তোমাদেরকে বলি। এখানে হচ্ছে প্রথমে বলছে আবর্তন কত প্রকার ও কী কী। তোমাদেরকে এখন আমি একদম সিম্পলভাবে একটা বোঝাই যে আবর্তনের প্রকারভেদটা, এটা আমি তোমাদেরকে এখনো পর্যন্ত বলি নাই, সবগুলো করার পরে এখন তোমাদেরকে আমি বলাই কোনটা সরল আর কোনটা অসরল ভেদ। এই যে এটা দেখো এখানে হচ্ছে এ থেকে যে আইকে তুমি এ যুক্তিবাক্যকে যে আবর্তন করলা, এ যুক্তিবাক্যকে আবর্তন করে যে আই যুক্তিবাক্য পাইলা, এইটাকে বলা হয় অসরল আবর্তন। মানে এটা হচ্ছে অসরল, অসমান। দেখো এ থেকে তো এ পাওনি, যার কারণে এ থেকে আই পাইছো, যার কারণে এটা হচ্ছে অসরল। আর সরল কোনটা? আই থেকে আই পাওয়া, ই থেকে ই পাওয়া, এটাকে বলা হয় সরল আবর্তন। তাহলে আবর্তন কয় প্রকার? 2 প্রকার। আবর্তন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সরল আবর্তন, একটা হচ্ছে অসরল আবর্তন। এই যে এটা হচ্ছে সরল আবর্তন, এটা হচ্ছে অসরল আবর্তন। একদম বোঝাই যাচ্ছে যে এই দুটার মিল নাই, তাই এই দুটো অসরল। আর এরা সহজ সরল, এটা সেম টু সেম। ঠিক আছে, এইটাই। এখন আমি তোমাদেরকে দেখাই। এই যে কোশ্চেন বলছে আবর্তন কয় প্রকার ও কী কী। আবর্তন 2 প্রকার, একটা হচ্ছে সরল আবর্তন, একটা হচ্ছে অসরল আবর্তন। তারপর আবর্তনের নিয়মগুলো, এই যে তোমাদেরকে যে নিয়মগুলো পড়াইছি এই নিয়মগুলো হুবহু তুলে দিবা। খ নাম্বার শেষ। এরপর আসে হচ্ছে যে কি বলছে যে উদ্দীপক অনুসারে কোন কোন ক্ষেত্রে এ যুক্তিবাক্য সরলাবর্তন হয় তা ব্যাখ্যা করো। সরলাবর্তন হয় কোন কোন ক্ষেত্রে, করা যায় কোন কোন ক্ষেত্রে। এই দেখো এখানে বলছে যে হচ্ছে এ যুক্তিবাক্য সরলাবর্তন উল্লেখ করা হয়েছে, এখানে এ যুক্তিবাক্যের আবর্তন করা যায় না নর্মালি, কিন্তু হ্যামিল্টন ইনি হচ্ছে বিশ্বাস করেন যে এক বিশেষ প্রকার এ যুক্তিবাক্য আছে যাতে যে উদ্দেশ্য ও বিধেয় পদ
একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেগুলো উদ্দেশ্য এবং বিধেয় ব্যাকতথ্য সমান। হ্যাঁ, ব্যাকতথ্য হচ্ছে সমান হয়, পরিমাণ সমান হয়, এক্ষেত্রে এটা সরলাবর্তন হয়। যেমন আবর্তনীয়, এটা কি আশ্রয়বাক্যে লেখা আছে যে আদম হলো প্রথম মানব, সেম কথাটাই এই যুক্তিবাক্য লেখছে কি প্রথম মানব হয় আদম। এই যে এই সকল ক্ষেত্রে এই যে হ্যামিল্টনের এই যে মনে করো এই এতটুকু জায়গা যদি তুলে দাও, দেখো খুব বেশি লিখতে হয়নি, এটুকু জায়গায় লিখে দিলেই এনাফ। আর এখানে বলছে যে হচ্ছে ঘ নম্বরে বলছে ও বাক্যে আবর্তন সম্ভব হয় না কেন। এই যে ও বাক্যে আবর্তন সম্ভব হয় না কেন, আমি সেটা তোমাদেরকে বলছিলাম, সেটাই তোমরা হু আমার নোট খাতায় আছে, তুমি এত এত ঘুরপিছ করতে হবে না, নোট খাতার ওটা তুলে দিলেই এনাফ। ঠিক আছে, বিগত সাল খুঁজলে এরকম অনেক অনেক পাবা আশা করি। তো আশা করি বুঝতে পারছো। এরপরও যদি কিছু না বুঝতে পারো আমাকে বইলো, আমি আবর্তন ভয়েসে বুঝাই দেবো যেটা বুঝবা না। আর হচ্ছে এরপরে ভিডিওতে থাকবে হচ্ছে প্রতিবর্তনের পরে ভিডিওতে বোঝাবো, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।